আজ আমি তোমাদের পড়াবো বর্ষাবননম কবিতাটি। তো বর্ষাবননম কবিতাটি পড়ার আগে এটা কোথা থেকে নেওয়া হয়েছে না রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড। তাহলে রামায়ণের ব্যাপারটা কি, যে কেনই বা এই বর্ষাবননম কবিতাটা কবি রচনা করলেন সেটা আগে জানতে হবে। দেখো, রামায়ণের রচনা করেন কে? রামায়ণ হচ্ছে আদিকবি বাল্মীকি। তাহলে আদিকাব্য কোনটাকে বলা যায়? যে আদিকবির যেটাই রচনা সেটাই আদিকাব্য, তার মানে হচ্ছে রামায়ণ। এবার রামায়ণের রচয়িতাকে বাল্মীকি, তাহলে বাল্মীকি এরূপ কেন নাম হলো, অন্য কিছু নাম না কেন হলো? তাহলে বল্মিক থেকে জন্ম। তাহলে বল্মিক শব্দের অর্থ কি? উই ঢিবি, মানে তপস্যা করতে করতে তিনি কী হয়েছিলেন, যে উই ঢিবিতে পরিণত হয়ে গিয়েছিলেন, ওই জন্য তার নাম হয়েছে বাল্মীকি। এবার বলবো তার মুখ থেকে প্রথম শ্লোকের উৎপত্তি। তো শ্লোকের উৎপত্তি হঠাৎ করে কেন হলো? তিনি একদিন দেখলেন যে একটি ব্যাধ ওই সুখ পাখিকে, তারা একটি মেয়ে আর একটি ছেলে সুখ পাখি, তারা দুজনে গাছের ডালে বসেছিল। সেই সময় একজন ব্যাধ তীরবিদ্ধ করেছিল। তখন ওই মেয়ে সুখ পাখিটি করুণ সুরে কাঁদতে লাগলো, তার শোক হলো। এটা দেখে বাল্মীকি খুবই দুঃখ হলো। তাই শোক থেকে কিসের উৎপত্তি হলো? শ্লোকের। তাহলে কি থেকে শ্লোকের উৎপত্তি? শ্লোকের মানে শোক থেকে। এটা হলো। এবার রামায়ণে যে এক একটা ভাগ আছে, যে ভাগটাকে কি বলা হয়? কাণ্ড। কাণ্ড বলা হয়। তাহলে রামায়ণে এক একটা ভাগকে কি বলা হয়? কাণ্ড। তাহলে রামায়ণে কটি কাণ্ড? না 7টা কাণ্ড। এবার যদি বলা হয় 7টা কাণ্ড কি কি? আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরকাণ্ড। এবার অনেকে বলে যেটা পরপর লিখতে হবে, মনেও থাকে না অনেকে, তখন আমরা একটা অন্যরকমভাবে বলতে পারি মনে রাখার উপায় হিসাবে কি না, আদি অযোধ্যার অরণ্যে গিয়ে কি সুন্দর লাউ দেখতে পেল, তার মানে আদি মানে আদিকাণ্ড, অযোধ্যার অরণ্য মানে অযোধ্যাকাণ্ড, অরণ্য মানে হচ্ছে অরণ্যকাণ্ড, কি কি হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দর সুন্দর হচ্ছে সুন্দরকাণ্ড। এবার লাউ দেখো, ল মানে হচ্ছে লঙ্কাকাণ্ড, আর হর্ষ হচ্ছে উত্তরকাণ্ড। তাহলে 7টা কাণ্ড পরপর হয়ে গেল। এইবার বলা হচ্ছে, অনেকে মনে করেন যে এই যে আদিকাণ্ড মানে হচ্ছে এই আদিকাণ্ডের উত্তরকাণ্ডকে অনেকে বলেন প্রক্ষিপ্ত। তাহলে প্রক্ষিপ্তটা জিনিসটা কি? প্রক্ষিপ্ত হচ্ছে সংযোজন, মানে এই যে দুটো 7টা কাণ্ডের মধ্যে প্রথম আর শেষ এই কাণ্ড দুটোর বলছে কোনো মিল নেই কাহিনী, এই জন্য সংযোজন বলা হয়েছে। এটা প্রক্ষিপ্ত শব্দের অর্থ কি? সংযোজন। এবার কখন এই বর্ষাবননম কবিতাটা রচনা হয়েছে? বর্ষাবননম কবিতাটা রচনা হয়েছে কখন না, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। সেই সময় কি হলো, রাম আর লক্ষ্মণ সীতার অন্বেষণে বেরোলেন খোঁজার জন্য। কিন্তু খুঁজবেন এমন সময় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বর্ষা। তখন তারা কি করলেন, মাল্যবান পর্বতে আশ্রয় নিলেন। মাল্যবান পর্বতে আশ্রয় নেবার পর কি হলো, বৃষ্টি হচ্ছে। রামচন্দ্র এমনি অটোমেটিকভাবেই বউর জন্য তার কষ্ট হবে, স্ত্রীর জন্যে। তখন তিনি কি করলেন, তার দুঃখ কষ্ট বর্ষার বর্ণনা সব কিছু কার কাছে তিনি বর্ণনা করলেন না, লক্ষ্মণের কাছে। তাহলে কে কার কাছে বর্ষা বর্ণনা করলো? রামচন্দ্র লক্ষ্মণের কাছে। এই বর্ষাবননম কবিতাটা তাহলে কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? কিষ্কিন্ধাকাণ্ড। তাহলে কোন কাণ্ড থেকে নেওয়া আছে? কিষ্কিন্ধাকাণ্ড। তাহলে মনে থাকবে, এই যে রামায়ণ আমরা পড়ছি শ্লোক সংখ্যা কত? শ্লোক সংখ্যা হচ্ছে 24,000। আর এখানে ইক্ষ্বাকু রাজাদের কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে এই রামায়ণের নায়ক নায়িকার কথা আর কাউকে বলতে হবে না নিশ্চয়। রামায়ণের নায়ক হলেন রামচন্দ্র, নায়িকা হলেন সীতা, আর খলনায়ক তো রাবণ আছেই। এবার সীতা শব্দের অর্থ কি? সীতা শব্দের অর্থ হচ্ছে লাঙলের ফলা। তাহলে পুরোটাই হলে এবার আমরা পড়াতে যাই। দেখো, প্রথম শ্লোকটা আছে, অয়ং সকাল সম্প্রাপ্ত সময়োদ্য জলাগম সংপশ্য ত্বং নভ মেঘৈ সংবৃতং গিরি সন্নিভৈ। তাহলে অয়ং সকাল, এই সেই কাল আজ এসে উপস্থিত হয়েছে। সময়োদ্য, এই সেই সময়। জলাগম, তাহলে জলযুক্ত আগম। তাহলে জলের যখন আগম ঘটে, তাহলে কোন কাল? বর্ষাকাল। তাহলে জলাগম বলতে কোন কালকে বোঝানো হয়েছে না, বর্ষাকালকে। সংপর্শ তং, তুমি দেখো। এখানে তুমি কে, কে কাকে দেখাচ্ছিল? বর্ষা বর্ণনা করছিল রামচন্দ্র লক্ষ্মণকে। তাহলে তং বলতে কাকে বোঝানো হয়েছে? লক্ষ্মণকে। নভ মেঘই সংবৃতং গিরি সন্নিভৈ। নভ মানে হচ্ছে আকাশ, কিসের দ্বারা ঢাকা পড়ে গেছে? মেঘই। সংবৃত মানে ঢাকা পড়া। তাহলে কিসের মতো না, মেঘগুলো ছিল গিরি সন্নিভ। সন্নিভ মানে হচ্ছে মতো। তাহলে গিরি সন্নিভই আছে, তাহলে গিরি হচ্ছে পর্বতের মতো। তাহলে পুরো মানেটা দাঁড়ায় যে দেখো, লক্ষ্মণ আজ বর্ষাকাল এসে উপস্থিত হয়ে গেছে, মানে জলাগম। কীরকম না, আকাশ
পর্বতের মতো মেঘ দ্বারা ঢাকা পড়ে গেছে। বর্ষাকালে এমনি মেঘ থাকে তো, তাহলে আকাশকে ঢেকে রেখেছে এক কথায়। তাহলে এখানে প্রশ্ন যদি দেয় যে জলাগম বলতে কোন কালকে বোঝানো হয়েছে, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে জলাগম বলতে বর্ষাকালকে। তাহলে তং বলতে কাকে বোঝানো হয়েছে, লক্ষণকে। সংবৃতং শব্দের অর্থ কি, ঢাকা পড়ে গেছে। কীরকম মেঘগুলো, না পর্বতের মতো। তারপরেরটা দেখো, মেঘ দর বিনির মুক্তা কর্পূর দল শীতলা সক্কম অঞ্জলি ভি পাতুং বাতা কেতক গন্ধিন। মেঘ যুক্ত উদর যুক্ত বিনির মুক্তা, তাহলে মেঘ যুক্ত উদর যুক্ত বিনির মুক্তা। তাহলে মেঘের উদর থেকে বেরিয়ে আসা কর্পূর দল শীতলা, কর্পূর জানো তো খুব ঠান্ডা হয়, তাহলে কর্পূরের মতো ঠান্ডা। সক্ষম অঞ্জলি ভি মানে খুব অঞ্জলি ভরে আর কি যোগ্য, পাতুং কি করার যোগ্য, না পান করবার। বাতা কাকে, বাতাসকে, কেতক গন্ধিন কেতুকি ফুলের গন্ধযুক্ত। তাহলে বাতাস কেতুকি ফুলের গন্ধযুক্ত কি করে হয়, বর্ষাকালে কেতকি ফুল ফোটে, তখন সেই সময় কি হাওয়া দেয়, সেই গন্ধটা বহন করে নিয়ে যায়। ওই জন্য কী বলা হয়েছে, যে বাতাসকে কেতকি ফুলের গন্ধযুক্ত বাতাস বলেছে। আর প্রচণ্ড বৃষ্টি হয়ে যাওয়ার পর সে হাওয়াটা কীরকম হয়, ঠান্ডা হয়। কীরকম ঠান্ডা, না কর্পূরের মতো ঠান্ডা, বুঝতে পেরেছ? তাহলে মেঘের পেট থেকে বেরিয়ে এসছে বা উদর থেকে বেরিয়ে এসছে কর্পূরের মতো ঠান্ডা কেতকি ফুলের গন্ধযুক্ত বাতাস, অঞ্জলি ভরে পান করবার যোগ্য। তাহলে সন্ধি বিচ্ছেদ যদি বলে তোমরা কি লিখবে, মেঘযুক্ত উদরযুক্ত বিনির মুক্তা। তারপরেরটা দেখো, কচ্চিৎ প্রকাশম কচ্চিৎ অপ্রকাশম নভ প্রকীর্ণাম্বু ধরম বিভাতি কচ্চিৎ কচ্চিৎ পর্বত সংনিরুদ্ধং রূপং যথা শান্ত মহার্ণ বর্ষ। এখানে দেখো বর্ষাকালে কি হয় দেখবে, মানে মেঘ তো ভরে থাকে, আবার হাওয়া দেয় যখন কি হয়ে যায়, মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। তাহলে এখানে প্রকীর্ণাম্বুধরম, অম্বুধর মানে হচ্ছে মেঘ, তাহলে প্রকীর্ণ মানে কি বিচ্ছিন্ন, মানে এদিক এদিক ছড়িয়ে আছে মেঘ। তার ফলে কি হয় দেখবে, যেখানে মেঘ আছে সেখানে আকাশকে দেখা যায় না, তাহলে মেঘটাকে কি দেখায়, অস্বচ্ছ। আবার যেখানে মেঘ নেই সেখানে আকাশকে দেখা যায়, যেন বলছে কি স্বচ্ছ। তাহলে কচ্চিৎ প্রকাশম মানে কোথাও স্বচ্ছ, কচ্চিৎ অপ্রকাশম কোথাও অস্বচ্ছ। নভ প্রকীর্ণাম্বুধরং বিভাতি, কেন দেখাচ্ছে এরকম, আকাশে বিচ্ছিন্ন মেঘ থাকায় আকাশকে কোথাও স্বচ্ছ কোথাও অস্বচ্ছ দেখাচ্ছে। কচ্চিৎ কচ্চিৎ পর্বত সংনিরুদ্ধম রূপং যথা শান্ত মহার্ণবসু, কোথাও কোথাও পর্বতের দ্বারা বাধা পেয়েছে এমন। তাহলে বাধা পেয়েছে এরকম আকাশকে কীরকম লাগছে, যে শান্ত মহার্ণবর্ষ। কিসের রূপের নেয়, তাহলে প্রশান্ত মহাসাগরের রূপের নেয়। এখানে অর্ণব মানে হচ্ছে সমুদ্র, তাহলে এখানে বলছে প্রশান্ত মহাসাগর। তাহলে আকাশকে কোন মহাসাগরের ন্যায় দেখাচ্ছে, প্রশান্ত মহাসাগরের ন্যায় দেখাচ্ছে। আকাশকে কোথাও স্বচ্ছ কোথাও অস্বচ্ছ দেখাচ্ছে কেন, তাহলে বলতে হবে বিচ্ছিন্ন মেঘ থাকায় আকাশকে। তাহলে পর্বতের দ্বারা রুদ্ধ আকাশকে কিসের মতো দেখাচ্ছে, আবার সেটাই বলবো প্রশান্ত মহাসাগরের রূপের ন্যায় দেখাচ্ছে। তারপরেরটা দেখো, বিদ্যুৎ পতাকা সবলাক মালা শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশা গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা মত্ত গজেন্দ্রা ইব সংযুগস্থা। বিদ্যুৎ পতাকা সেটা আবার কি জিনিস, না বর্ষাকালে দেখবে বিদ্যুৎ চমকায় তো, তাহলে মেঘের বাইরে কালো মেঘ আর লাল একবারে বিদ্যুৎ পিঙ্গল বর্ণে, তখন কি মনে হয় যেটা পতাকার মতো দেখায়। ওই জন্য বিদ্যুৎ রূপ পতাকা ধারণ করে সবলাক মালা, সবলাক মালা, তাহলে বলাকা মানে কি বক্সেনি, তাহলে বক্সেনি মাল্যে শোভিত হয়েছে। শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশ, এখানে কি যে হিমালয় পর্বতমালা আছে না, তার সিংহের মতো মানে সেরকম আকৃতি বিশিষ্ট লাগছে কাকে, না মেঘগুলোকে। গর্জন্তী মেঘা, মেঘগুলো কি করছে, প্রচণ্ড গর্জন করছে। সমুদীর্ণ নাদা মানে কি প্রচণ্ড গর্জন করছে। কাদের মতো, মত্ত গজেন্দ্রা ইব সংযুগস্থা, মত্ত হাতিরা মানে যুদ্ধে, সংযুগস্থা মানে বলছে যুদ্ধে থাকা মত্ত হাতিদের মতো মেঘগুলোকে দেখাচ্ছে। তাহলে পুরোটা কি দাঁড়ালো, বিদ্যুৎ পতাকা সবলাক মালা শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশা গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্রাইব সংযুগস্থা। বিদ্যুৎ রূপ পতাকা ধারণ করে বক্সশ্রেণী মাল্যে শোভিত হয়ে বিশাল আকৃতি বিশিষ্ট মেঘগুলো কাদের মতো গর্জন করছে, মত্ত হাতিদের মতো, যুদ্ধে থাকা মত্ত হাতিদের মতো গর্জন করছে।